দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমার সাথে স্টুডিওতে আছেন সহকর্মী মুনিয়া জ্যোতি। জ্যোতি, সংবাদ বিশ্লেষণ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে এখানে আমরা নিয়মিত যে প্রতিদিন ঘটে যাওয়া যে ঘটনা সেগুলোর একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, ভেতরকার খবর দর্শকদেরকে জানাবার চেষ্টা করি। আজকেও রাজধানীতে, দেশে বা বিদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেটি ধরে আজকে সারা দিন ভর আলাপ আলোচনা হচ্ছে। বিভিন্ন ধরনের কেউ আলোচনা করছেন, কেউ সমালোচনা করছেন, কেউ আবার এটিকে হচ্ছে এক ধরনের বিএনপি যেহেতু জামায়াত ইসলাম সবগুলো পক্ষকে নিয়েই এই স্ট্যাটাসটি তিনি দিয়েছেন, সেটি নিয়ে এক ধরনের বিরোধ তৈরি হয়েছে এরকমও বলা যায়, বা এক ধরনের ডিভাইডেশন তৈরি হয়েছে এটিও বলা যায়। প্রথম যেটি নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে নাহিদ ইসলাম প্রথমে যেটি দিয়ে শুরু করেছেন যে অর্থাৎ ৫ আগস্টের সময় যে জাতীয় সরকার গঠনের কথা যেটি বিএনপি মহাসচিব বলেছেন তারা সেরকম প্রস্তাব পায়নি। আজকে নাহিদ ইসলাম বললেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যটি সেটি আসলে অসত্য, তারা এরকম একটি প্রস্তাব তারেক রহমানের কাছে দিয়েছিলেন। তাহলে এই যে একবারে সরাসরি একজন আরেকজনকে খারিজ করে দেওয়ার বিষয়টি আসলে কি দাঁড়াচ্ছে এই মুহূর্তে? আপনাকে ধন্যবাদ। আজকে সারাদিনের আলোচিত এটি আসলে হট টপিক ছিল, সব জায়গায় দেখছি, পত্রিকায় এসেছে, ফেসবুকে দেখছি, সবাই অনেক বেশি শেয়ার করছে। খুব সংক্ষেপে যদি আমি বলতে যাই, আমি আসলে একদম বিএনপি থেকে কি বার্তা পাচ্ছি সেটি বলবো। সেটি হচ্ছে এই মুহূর্তে একদম খোলা দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে তার অবস্থানটি স্পষ্ট করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, অনিয়ন্ত্রিত কোনো শক্তির হাতে যেন কোনো ধরনের ক্ষমতা চলে না যায় সেটির একটা স্পষ্ট বার্তা এবং সীমারেখা কিন্তু টেনে দিচ্ছে। আপনি লক্ষ্য করুন, নাহিদ ইসলাম যখন ৩১ জুলাই পদযাত্রা আসলে শেষ হলো, তারপর কিন্তু আসলে ফেরত এসে এই যে পাল্টাপাল্টি কাদা ছড়াছড়ি যে রাজনীতি আবার কিন্তু শুরু করে দিয়েছেন। এর আগেও এই জুলাই মাসটা সম্ভবত আমাদের যে চেতনার জায়গা থেকে, শোকের জায়গা থেকে তারা একটু আসলে স্তব্ধ ছিল বা তারা নিজেদের কাজ করছিল। এরপরে এসেছে আসলে ক্ষমতার যে আধিপত্য সেই জায়গাটি। বিএনপি কিন্তু তার জায়গা থেকে, অর্থাৎ আপনি বলছিলেন যে মির্জা ফখরুলেরই বা আসলে এই বক্তব্য খারিজ করে দেওয়ার কারণ কি, নাহিদ ইসলামী বা এই ধরনের বক্তব্য কেন খারিজ করে দিচ্ছেন বা এক কথায় না বলছেন বা তার বক্তব্যকে অসত্য কেন বলছেন? তো আমার মনে হয় যে একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার জায়গাটিকে খুব শক্তপোক্তভাবে বহির্বিশ্বের কাছেও তুলে ধরতে যাচ্ছে। যে কারণে কিন্তু তিনি গত ১ বছর ধরে যে সমস্ত রাজনৈতিক কার্যক্রমগুলো হয়েছে তিনি কিন্তু বারবারই বলেছিলেন আন্দোলনের কৃতিত্ব কিন্তু ছাত্রদের, আমরা আন্দোলনের সাথে সরাসরি জড়িত না। অর্থাৎ আন্দোলনের মধ্যে যে রাজনৈতিক অংশটি তিনি কিন্তু খুব সুন্দরভাবে সুচারুভাবে সেই জায়গাটিকে পৃথক করে ফেলেছেন এবং অরাজনৈতিক জায়গাটি সেটি কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই কৃতিত্ব নিচ্ছেন। একই সাথে লক্ষ্য করবেন নাহিদ ইসলাম এটিও বলেছেন সাদিক কায়েমের যে প্রসঙ্গ নিয়ে, তিনি বলেছেন যে এই যে ক্রেডিট সেটি আসলে চুরি করার চেষ্টা হচ্ছে, তিনি কেউ ছিলেন না, পরবর্তী সময়ে এসে তিনি ট্যাগটি ব্যবহার করছেন। এই জায়গা থেকেও যে চেতনা চুরি বা আসলে এটিকে ফায়দা নেওয়ার একটি ব্যাপার থাকে, সেই পায় তারা আসলে সম্ভবত তাদের মধ্যে লক্ষ্য করতে পারছেন। যে কারণে মনে হচ্ছে, দেখুন শিবিরের জায়গা থেকে তো তাদের একদম বড় বড় নেতা থেকে একদম ছোট থেকে শুরু করে সবাই বলছিল যে একটা মেটিকুলাস প্ল্যান, তাদের একটি ডিজাইন নিজেদের মতো করে একদম সাজানো প্ল্যাটফর্মে। তো সেই জায়গা থেকে কিন্তু নানা রকম বিতর্কও চলছিল, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম ভাবে আসলে ব্যাখ্যা দিচ্ছিল। সবকিছু ছাপিয়ে গিয়ে ব্যাপারটি দাঁড়ালো আসলে অরাজনৈতিক জায়গায়। সেই জায়গাটিতেই আসলে আমার মনে হয় যে নাহিদ ইসলাম আপত্তি তুলেছেন। সব মিলিয়ে যেহেতু বিএনপি এক ধরনের কথা বলছে, একই সাথে সাদিক কায়েম শিবিরের যেই ট্যাগটি লাগিয়ে যেই অনুভূতি চুরির চেষ্টা করছেন, ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, সেই জায়গাতেই আসলে খারিজ করার জন্য আমার মনে হয় যে সাদিক কায়েমের কথা বলছেন, তারা তো সরাসরি বলছে না যে আসলে এটি এককভাবে শিবির করেছে। এককভাবে তো নয়, সেটি তারা নেতৃত্বের জায়গা ছিলেন, সেই জায়গাটিতেই তো সবাই আসলে আপত্তি দিচ্ছে যে না, এই ব্যাপারটি আসলে তারা নেতৃত্ব দিয়ে করায়নি। তাহলে তো একটি গোষ্ঠী বা যে কোনো একটি দল আসলে সেটিকে কুক্ষিগত করে ফেলল। সাদিক কায়েমের কথা বলছেন, তারা বলছে যে নাহিদের যে ছাত্র সংগঠন সেটি তৈরি করতে আসলে শিবির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, কিন্তু নাহিদ ইসলাম সেটি সরাসরি খারিজ করে দিয়েছে। বলছেন না, ছাত্র সংগঠন তৈরিতে আসলে তাদের কোনো ভূমিকা ছিল না। আসলে এই যে মত পার্থক্যগুলো এখনো সে কেন একবারে ১ বছর পরে এসে কেন আসলে একেবারে সামনে চলে আসছে? দেখুন, ১ বছর পরে এসে এতদিন আসলে কি ছিল? এতদিন ছিল যে ফ্যাসিস্ট বিরোধী যে সকল শক্তিগুলো আছে তারা একীভূত ছিল। যখন ফ্যাসিস্টের পতন হলো তাদের কথা অনুযায়ী, তারপর থেকে যারা নিজেরা রাজনৈতিক দল গঠন করতে শুরু করলো, একসময় নিজেরা যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বললো, তারাই যখন আবার নতুন করে একটি রাজনৈতিক দল গঠন করে ফেললো, তখন তো ক্ষমতার আধিপত্য, ক্ষমতার লড়াই তো থাকবেই। সেই সময় এসেই তো আসলে কনফ্লিক্টটা হবে। তো মতের পার্থক্য তো শুধুমাত্র ক্ষমতার আধিপত্যের জন্য, কে আধিপত্য বিস্তার করবে সেটার লড়াই এখন চলছে, যে কারণে মত পার্থক্য হচ্ছে।
এটা কি অন্য কোনো কিছু দেখছেন? আপনি তো জানেন যে আসলে যেটি নবগঠিত যে দলটি তরুণদের, তারা বলছেন বারবার যে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না। অপরপক্ষে দাঁড়িয়ে আসলে বিএনপি যেটি বলছেন, প্রধান এখন অন্যতম রাজনৈতিক দল এই মুহূর্তে, তারা বলছেন আসলে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে, যেটি আসলে আপনি জানেন যে যখন প্রধান উপদেষ্টা লন্ডনে বৈঠক করেছেন তারপরে তিনিও আসলে এক প্রকার বলেছিলেন যে সংস্কার যদি শেষ এর মধ্যে অনেক সংস্কার হয়ে গেলে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই এবং সেটি সর্বশেষ হয়তো এপ্রিল পর্যন্ত যেতে পারে। এতে আসলে একমত প্রকাশও করেছেন যে আসলে যেটি জামায়াতে ইসলাম, তারা বলছে যে এপ্রিলে নির্বাচন হওয়ার জন্য উপযুক্ত সময়। কিন্তু এনসিপি বলছেন যে আসলে সংস্কার না হওয়া পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে না। আগে সংস্কার, আমি বলতে চাচ্ছি এই ব্যাপারটি আসলে কি তাহলে এই নির্বাচনকে পেছানো বা হচ্ছে এই ধরনের কোনো একটি কারণে কি এই মতদ্বৈধতাগুলো বা মতপার্থক্যগুলো একবার সুস্পষ্ট করে এখন সামনে আসছে? অবশ্যই সেটা ইন্টেনশনালি হতে পারে। আমি ঠিক এই জায়গাটাতে আসতাম। সেটি হচ্ছে যে তারা যখন বারংবার করে বলছিল যে সংস্কার সংস্কার সংস্কার, মৌলিক সংস্কার, একেবারে অধিকাংশ সংস্কার হয়ে গেলেও আসলে নির্বাচন হবে, এখনো পর্যন্ত যে মৌলিক সংস্কারের কথা বলে আসছে বা আমরা শুনে আসছি, যেটার এক্সপেকটেশন আমরা রাখি, তার কোনো কিছুই কি দৃশ্যমান হয়েছে? বিএনপি কেন নির্বাচন চাইবে না? যেই মানুষগুলো গত 15 বছর ধরে ভোটাধিকারের বাইরে রয়েছে, তাদের মতো একটি বড় রাজনৈতিক দল থেকে তারা অবশ্যই নির্বাচনের কথা চাইবে, যেহেতু গত 1 বছরে দৃশ্যমান কোনো পদক্ষেপ আপনারা দেখাতে পারেননি। সেই জায়গা থেকে তাদের এই চাওয়াটা রাইট। একই সাথে মানে তারা যেই কাজগুলো করছে বা আমাদের আলোচনায় যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে যে সামহাও ব্যাপারগুলো আসলে ইন্টেনশনাল কিনা, ইচ্ছে করে নির্বাচনের সময় পেছানোর জন্য এটি করা হচ্ছে কিনা, বা নতুন রাজনৈতিক দলকে আসলে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাওয়ার জন্য, মাঠ গোছানোর জন্য একটি সুযোগ দেওয়া হচ্ছে কিনা। এই একটি কারণেই কিন্তু আমার মনে হয় যে একটা ব্যাপারকে কেন্দ্র করে বিএনপিও নির্বাচনের জন্য তারা দিচ্ছে এবং একই সাথে নতুন যে দলগুলো রয়েছে তারাও কিন্তু আসলে এটিকে এমফাসিস করছে, এই বিষয়টির উপর প্রেসার ক্রিয়েট করছে। মানে এখানে আপনি যেটি বলছেন আসলে তো হয়তো বা এটি ইন্টেনশনালি হতেও পারে। এটা আবার কিন্তু প্রত্যেকটা দলের মধ্যেই ক্ষমতায় যাওয়ার জন্য একটি আকাঙ্ক্ষা রয়েছে। রাজনীতি করলে তো আসলে এই ব্যাপারটা থাকবেই। একেবারেই তাই। কিন্তু তবুও কোন দল কিন্তু বলেছে যে আমরা এখনই ক্ষমতায় যেতে চাই না, এখনই ক্ষমতার স্বাদ পেতে চাই না, একদম স্পষ্ট ভাবে বলেছে। এখন না পাই 5 বছর পরে পাবো, সেটার জন্য তো সময় লাগবে। নিজেদেরকে গুছিয়ে নেওয়ার একটি কথা বারংবার কিন্তু তারা বলেছে। আপনি জানেন যে আজকে শাহবাগ অবরোধ করেছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। একই সাথে এটিও জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন বা তিনি বলেছেন যে আসলে যদি কোনোভাবেই যদি ঐক্যমত্যে আমরা পৌঁছাতে না পারে রাজনৈতিক দলগুলো, তাহলে আলোচনা চলতে থাকবে, এটি আজকে বলেছেন। একই সাথে হচ্ছে আপনি জানেন যে বিএনপি তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে সালাউদ্দিন আহমেদও বলেছেন যে আসলে একটি আলোচনার মানে কি, আপনি যেটি বলছেন সেটি মেনে নেওয়ার বাধ্যবাধকতা কিনা, সেটি মেনে নেওয়ার বাধ্যবাধকতা হলে আসলে এটি কোনোভাবে আলোচনা হতে পারে না বা কোনোভাবে গণতন্ত্র হতে পারে না। তো সেই জায়গা থেকে হচ্ছে আপনি একটি বলবেন, আমি একটি বলবো, বলার পর অর্থাৎ কিছু অংশ গ্রহণ করা হবে, কিছু অংশ বর্জন করা হবে, এই নিয়েই তো আসলে মতৈক্যের একটি জায়গা তৈরি হবে। যদি ডেকে নিয়ে এসে বলেন যে আপনি আমার সবকিছু মানতে হবে, সেটি আসলে এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করা, সেটিও এক ধরনের চাপিয়ে দেওয়া, সেটি কখনো আলোচনা হতে পারে না। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আবার হচ্ছে একটি পক্ষ আন্দোলন করছে যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। একই সাথে হচ্ছে আমরা এটিকেও জানি যে যেই সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার কমিশন থেকে, সেটি সম্ভবত মাত্র 13টি জায়গায় মতৈক্যে তারা পৌঁছাতে পেরেছে এবং কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মতৈক্যে যদি আমরা না পৌঁছাতে পারি, এই আন্দোলন কি আসলে চলবে কিনা? তারা আবার অস্থায়ী মঞ্চ ঘোষণার কথা বলছেন, শেষ পর্যন্ত আসলে কি হবে? জি আনোয়ার, দেখুন আপনি একদম খুব গুঁড়ো তথ্য কিন্তু ভেতর থেকে দিয়ে ফেলেছেন যে আসলে বিএনপি থেকে কি বলছে, যে ডেকে নিয়ে যে আপনি জোরপূর্বক আমার উপর চাপিয়ে দিবেন। দেখুন, এর আজ থেকে ঠিক 1 মাস আগে আমরা যখন ঐক্যমত্য কমিশনে গিয়েছি, আমরা শুনেছি এনসিপি বলছে প্রায় 160টি আসলে প্রস্তাবনার উপর 128টিতে তারা একমত। এখন কথা হচ্ছে যে শতাধিক প্রস্তাবনার উপর আপনি একমত, তবুও দিন শেষে আপনারা একমতে পৌঁছতে পারছেন না। তাহলে তাদের ভূমিকা কি বা তাদের ইন্টেনশনটা কি? রাজনৈতিক দলগুলোর উপর কি জোর করে চাপিয়ে দেওয়া তাদের প্রস্তাবনাগুলো কিনা? এটা খুব স্বাভাবিক প্রশ্ন, কিন্তু সবার ক্ষেত্রে আসতে পারে। এখনো পর্যন্ত যদি আপনি এই কথাটাই বলেন যে এখনো যদি মানে কোনোভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব না হয়, আবারও আমরা আলোচনায় বসবো, তো কবে আলোচনা শেষ করবেন? কবে আপনি সংস্কার করবেন? আর কতদিন বাংলাদেশের মানুষ এই দুর্ভোগ পাবে? দেখুন, শাহবাগ এমন একটি জায়গা যে জায়গাটিতে আপনি ব্লকেট করে রাখলে কিন্তু সবকিছু বন্ধ হয়ে যায়, আপনি কোনো জায়গায় মুভ করতে পারবেন না। গত 1 বছর ধরে কতগুলো আন্দোলন এই অন্তর্বর্তী সরকার ফেস করেছে। তো আন্দোলন তো কালচারে পরিণত হয়েছে। তো এগুলোকে আপনাদের হাতে তৈরি করা একটা খেলা না, মানুষ আসলে কত আর এই মিথে বিশ্বাস করবে? সে জায়গা থেকে কিন্তু মানুষ প্রশ্ন তুলবে যে না, আসলে এগুলো কিন্তু কিছুই না, এগুলো এক্সিস্ট করে না, এগুলো আসলে মিথ। তাহলে আসলে রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে
করণীয় কি, বিএনপিরই বা আসলে কি করার আছে, কিংবা হচ্ছে জামায়াতে ইসলামের বা কি করার আছে, সরকারি বা আসলে এই মুহূর্তে কি করবে? এক কথায় কম্প্রোমাইজ। রাজনৈতিক দলগুলো অনেক বেশি সহনশীল হতে পারে। দেশের এমন ভঙ্গুর পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছড়ির যেই খেলা রয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এই নোংরা কালচার তো আমরা পূর্বে দেখেছি। নতুন বাংলাদেশে কি দেখতে চাচ্ছি? নতুন বাংলাদেশে একই রকম করছেন আপনি, ফেসবুকের মিসইউজ তো করছেন, প্রত্যেকের পাল্টাপাল্টি পোস্ট দিচ্ছেন। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মানে ফেসবুক এমন নোংরা একটা প্ল্যাটফর্ম, যদিও আন্দোলনে এটা খুব ইতিবাচক ভূমিকা রেখেছিল, কিন্তু আপনি চাইলে একজনকে সেখানে দোষী সাব্যস্ত করে দিতে পারেন। আপনি চাইলে, আপনার মন চাইলে আপনি কয়েকটা কথা লিখে দিতে পারেন। কিন্তু এই বিষয়টা আসলে কতটা জাস্টিফাইড, কতটা ভ্যালিড, সে মানে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে, আপনি যখন কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন, পদধারী থাকেন, সেই জায়গা থেকে আসলে কতটা পেশাদারিত্ব বা দায়িত্বশীলতার পরিচয় আপনি দিচ্ছেন। তখন কিন্তু বারংবার আসলে আমরা গত 5 তারিখের পর থেকে একাধিক উপদেষ্টা থেকে শুরু করে যারা আসলে তৃণমূল পর্যায়ে রয়েছে সবার ফেসবুকে পোস্ট দেখেছে, কিছু হলেই একজনের বিপক্ষে পোস্ট, কিছু হলেই একজনের বিপক্ষে পোস্ট, এবং দেশের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য ফেসবুকে পোস্ট। আপনি বলতে চাচ্ছেন যে গুরুত্বপূর্ণ পদে বা হচ্ছে একজন মন্ত্রীর মতো জায়গায় থেকে আপনি এটা বোধহয় দায়িত্বশীল আচরণ না, ব্যাপারটা এটি তো বোঝানোর চেষ্টা করছেন। একেবারেই তাই। এখন আপনি জানেন আসলে দুর্ভোগের কথা একটু আগে বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পর আমরা এত বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে, আন্দোলন প্রতিদিন আমরা দেখেছি 5টি স্থানে, 6 স্থানে বা সারা দেশব্যাপী বা রাজধানীতে প্রতিনিয়ত আমরা এই আন্দোলন পোহাতে হয়েছে। অর্থাৎ আমরা মনে হয় না একটা দিনও হচ্ছে আন্দোলনবিহীন ছিলাম। এখন যদি শাহবাগের মতো জায়গায় আবার ব্লকেট তৈরি করা হয়, তারা বলছে যে অস্থায়ী মঞ্চ তৈরি করতে যাচ্ছি, আমরা জানি না আসলে আমি যেটা বলছিলাম ফলাফল কি হবে। কারণ এতদিন তো আমরা শোষিত হয়েছি, নিপীড়িত হয়েছি, সেটির ফলাফল যদি এখনো হয় যে না আপনারা সবার স্বার্থ সিদ্ধি করার জন্য এই সমস্যাগুলোকে জিইয়ে রাখবেন, আলটিমেটলি আপনি মঞ্চ ঘোষণা করেও কিছু করতে পারবেন না। পূর্বে আসলে খুব একটা ফায়দা কেউ নিতে পারেনি, কেউ দেখাতে পারেনি। সুতরাং এই মুহূর্তে এসে যদি আপনাকে জুলাই মঞ্চ স্থাপন করে সেটি দাবি আদায় করতে হয়, সেটিকে স্থাপন করতে হয়, এটি একটি ব্যর্থ প্রচেষ্টা। জুলাই সনদ ঘোষণা করার জন্য আসলে ধরেন এই ধরনের মঞ্চ নিশ্চয়ই একটি চাপ প্রয়োগ। সেটি তো প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি মানুষের, হ্যাঁ, আমরা যারা গত 15 বছর এই শোষণের মধ্যে দিয়ে গেছি, সকলের প্রাণের চাওয়া, সেটির জন্য আপনাকে মঞ্চ স্থাপন করতে হবে কেন? জনগণের ভোগান্তি তৈরি করতে হবে কেন? এর বিকল্প কি হতে পারে, ইতিবাচক কি আসতে পারে, সেটিকে আপনাকে ভাবতে হবে। আপনি দায়িত্বশীল জায়গা থেকে দেখছেন যে আমার এই ধীর গতির কারণে, অর্থাৎ এই যে আলোচনা কিন্তু আলোচনা ফলপ্রসূ না, সেই ব্যাপারটিকে আমাকে ভাবতে হবে। আবেগীয় সিদ্ধান্তগুলো থেকে বের হয়ে এসে বাস্তবিক কিছু আমাকে চিন্তা করতে হবে যে আলটিমেটলি কোনটা আমি প্রয়োগ করলে আমার এই পরিস্থিতিটা ঠান্ডা হতে পারে, দেশের পরিস্থিতি পাল্টে যেতে পারে। যে জায়গা বিএনপি মানে শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে, কিছু কিছু জায়গা নিয়ে তারা কোনোভাবে ছাড় দিতে রাজি নয়, যেহেতু এখন অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি যদি ছাড় না দেয়, যেহেতু আমরা দেখতেই পাচ্ছি তারা বলে আসছেন বা গতকালকেও সম্ভবত তারা হচ্ছে ওয়াক আউট করেছেন যে কিছু বিষয় নিয়ে আলাপ করতেই তারা রাজি নন, তাহলে সেই জায়গায় তো মতকে পৌঁছানো খুবই কঠিন হয়ে যাবে। একেবারেই তাই, খুবই কঠিন হবে। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মানে পৌঁছানো মানেই কি আপনার সিদ্ধান্তগুলো আমাকে মেনে নেওয়া। তাহলে আলোচনায় কেন বসছি? ডেফিনেটলি আলোচনায় আমি যখন বসছি তাহলে অবশ্যই এখানে কিছু কম্প্রোমাইজের বিষয় থাকবে। আমি সবগুলো মতামত একমত হতে পারবো না, আপনার সব কথা আমি মেনে নিতে বাধ্য না, বা আমার কোনো প্রস্তাব যদি আসলে সেটিকে বাস্তবিক মনে না হয়, সেটি সবার জন্য কল্যাণকর মনে না হয়, তাহলে রাষ্ট্রের জন্য সেটি আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। সুতরাং সেখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে। তাহলে সমস্যাটা কোথায়? এটি নিশ্চয়ই যেমন আলোচনাগুলো হয় কিছুটা আমরা ধারণা করতে পারি, কিন্তু আসলে আমাদেরও তো অনেক বেশি সীমাবদ্ধতা আছে, আমরা স্পষ্ট করে আসলে বলতেও পারি না, যে বা যারা পলিসি মেকার থাকে সেই জায়গাগুলোতে গিয়ে আমরাও কিছু করতে পারি না। আলটিমেটলি আলোচনার টেবিলে বসে আপনি আমি চা খেতে খেতে আলোচনাই করতে পারি, একটু আহাজারি করতে পারি। কিন্তু সরকারের আসলে এখানে করণীয় কি থাকবে? প্রথমত হচ্ছে বিএনপি বেশ কিছু বিষয় বলছেন, সরকারের করণীয় আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় বিএনপি হতে এককভাবে বলছেন যে আমি এই অনেকগুলা বিষয়ের মধ্যে আমরা একমত না, আবার অনেকগুলো রাজনৈতিক দল বিএনপির বাহিরে গিয়ে তারা বলছেন যে হয়তো আমরা একমত এই বিষয়, বেশ কিছু বিষয় রয়েছে। তো সেই জায়গাতে সরকার কাকে প্রাধান্য দেবে? একটি দলকে, নাকি হচ্ছে আসলে যেখানে 15-20টি দল বলছে যে না আসলে যেমন দুর্নীতি দমন যে সরকারের যে নির্বাহী ক্ষমতা কমানোর প্রধানমন্ত্রী যে বিষয়টি, দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগ প্রক্রিয়াটি বা সাংবিধানিক যে সকল পদ রয়েছে আর কি, সেখানে আসলে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কমাতে চায়, বিএনপি জায়গাটি আসলে একমত নয় এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি। তো সেই
সেই জায়গায় আবার অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দল সেই জায়গায় একমত। এখন আমার প্রশ্ন হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল সবগুলো মিলে যে জনসমর্থন রয়েছে বিএনপি তার চেয়ে অনেক বেশি রয়েছে। এখন আসলে সরকার কি এক ধরনের চাপের মধ্যে পড়লো যে কাকে আসলে প্রাধান্য দিবে? সবগুলা রাজনৈতিক দল কাউন্টডাউন করবে নাকি হচ্ছে জনসমর্থনকে গণায় ধরবে? আচ্ছা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে সরকার কাকে প্রাধান্য দিচ্ছে। মানুষ আসলে প্রশ্ন তুলছে যে সরকার যে সিদ্ধান্তগুলো দেয় সেগুলো আসলে কাদের সমর্থিত, বা প্রত্যেকেই রাজনৈতিক দল। আপনি তো বলছেন যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে একটি দল, সেটি তো আজ থেকে আরো 20 বছর আগের কথা। আপনি 20 বছর পরে এসে সেটিকে আসলে প্যারামিটার ধরে আপনি জাজ করতে পারেন না। সরকারকে সবার আগে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের চাওয়া পাওয়া প্রত্যেকেই প্রাধান্য পাবে। আপনি যখন কোনো একটি দলকে বিশেষ সুবিধা দিবেন, আপনি সরাসরি তাকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছেন, এবং আপনার উপর এমনিতেই তো তকমা লেগে আছে, আপনি একটি নির্দিষ্ট দলকে আপনি মদত দিচ্ছেন, আপনি সমর্থন করছেন, আপনি তাদেরকে মানে ছোট বাচ্চার মতো পেলে পুষে বড় করার মতো। তো এই ট্যাগটি তো আপনি আসলে নিবেন না। আপনি একটি ছাতার মতো প্রত্যেকটা রাজনৈতিক দলকে আসলে আগলে রাখবেন, সহনশীল আচরণ করতে বাধ্য করবেন, যাতে করে তারা আসলে সহনশীল আচরণ করলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক থাকবে। এখন যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের নামে যে বরাদ্দকৃত পূর্বাঞ্চলে যে প্লট, সেটি 30 কাঠা যে প্লট তারা পেয়েছিলেন, সেটি নিয়ম বহির্ভূতভাবে এখন বলা হচ্ছে, সেটি নিয়ে আমরা আলাপ করব। আপনি জানেন যে যখন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অনেকগুলো বিষয় সামনে আসছে, তার ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, নানা ধরনের ব্যাপার সামনে আসছে। এখন যেটি সবচেয়ে বেশি আলোচিত, আজকে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তাদের জন্য হচ্ছে 30 কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়েছিল পূর্বাঞ্চলে। দুদক 3টি মামলা করেছে, আর একটি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই যে ক্ষমতার অপব্যবহার, আমরা তো আগে থেকেই দেখে এসেছিলাম যে দলটি আসলে ক্ষমতায় থাকে সবসময় তারা অপব্যবহার করতে থাকে। আসলে কি ভেবেছিলেন? সম্ভবত এই সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতায় না থেকেও তো অনেকে ক্ষমতার অপব্যবহার করছে। গত 5 তারিখের পর থেকে দেখেছি নতুন রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রোটোকল পায়। বাংলাদেশের জনগণ কি সেটি নিয়ে প্রশ্ন তোলেনি? ক্ষমতার কাছাকাছি যারাই যায় তারাই ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে। তো আপনি বলছিলেন যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটি অবশ্যই ইতিবাচক। সংস্কারের কথা যে আমরা বলি, সেই জায়গা থেকে ইতিবাচকভাবে দেখি আপনি যদি এটির বিচার করতে পারেন তাহলে সংস্কার খুব দ্রুত করতে পারবেন এবং একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। কিন্তু দৃষ্টান্ত স্থাপন আপনাকে এমনভাবে করতে হবে যাতে করে সেই কাজটি নতুন করে কেউ পুনরাবৃত্তি করার সুযোগ না পায় এবং সেখান থেকে শিক্ষা নেয়। এবং একই সাথে বিচার প্রক্রিয়া নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠে সেটিও তো নিশ্চিত করতে হবে। একেবারেই তাই। সেই স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গা তো থাকতে হবে যে আসলে কতটা স্বচ্ছ হলো, সব পক্ষ আসলে স্যাটিসফাইড থাকলো কিনা, পার্টিসিপেশন থাকলো কিনা, বা আমি এক পেশে একচেটিয়া কোনো রকম কোনো কিছু করে ফেললাম কিনা, সেই জায়গাটিকেও কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে। সুতরাং এই জায়গা থেকে কতটুকু আসলে আগানো হয়েছে বা কতটুকু স্পষ্টতা এটির আছে সেটি আমার সত্যি সঠিক জানা নেই। তবে ব্যাপার হচ্ছে যে সবাই যখন বলে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, সেটি বিচার যদি হয়ে থাকে আমি সত্যি কথা বলবো যে ইতিবাচক। কারণ ক্ষমতায় থেকে জনগণের যারা সেবক হয় তাদের তো ক্ষমতায় থেকে দুর্নীতি করার কথা না। আপনি জনগণের সেবা করার জন্য যতটুকু আপনার প্রাপ্য আপনি ততটুকু ব্যবহার করতেই পারেন। তো সেটি নিয়ে আসলে মানুষ আজকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে 3 জনের বিরুদ্ধেই, আদালত থেকে হচ্ছে এটি বলা হয়েছে। আপনি যেটি বলছেন যে আসলে এটি একটি দৃষ্টান্ত তৈরি হবে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এই বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। কিন্তু তারা 3 জনই তো দেশে নেই। একজন অর্থাৎ আপনি জানেন সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট উনি পালিয়েছেন, এবং একই সাথে হচ্ছে সজীব ওয়াজেদ জয়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, এবং যেটি সাইমা ওয়াজেদ পুতুল, তিনি আসলে ভারতে অবস্থান করছিলেন। একেবারে আমি সেটাই বলছিলাম, তারা আসলে বিচার প্রক্রিয়া অংশ নেওয়ার তো কোনো সুযোগ নেই। তাদের পক্ষে আসলে আইনজীবী নিয়োগ করাও তো এখন এই মুহূর্তে সুযোগ নেই, আইনজীবী নিয়োগ করার সুযোগ নেই। সেই সাথে আপনি আসলে কতটুকু স্বচ্ছভাবে বিচারটা করতে পারছেন বা আসলে এটি বিচার হলো কিনা সেটিও তো একটা বড় প্রশ্ন। যে মানুষটা আসলে এই মুহূর্তে আমার ধরা ছোঁয়ার বাইরে, তার পক্ষে আমি বিচার টিচার করে আসলে কি করে ফেলতে পারবো এবং সেটি থেকে কেউ কি শিক্ষা নেবে বা এই ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেটি একটা বড় প্রশ্ন। এবং যে বা যারা আসলে বিচার করছে তারাও তো সেই প্রক্রিয়ার অনেক কাছাকাছি, তাদের মধ্যে দিয়েও যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আসলে মনে হয় না যে আমাদের এই মুহূর্তে যারা ক্ষমতাসীন রয়েছে, আমি যদি বলি ধরেন এই মুহূর্তে যারা ক্ষমতাসীন আছে, আগামীতে যারা ক্ষমতায় যাবে, আপনি বলছেন যে ক্ষমতার কাছাকাছি এনসিপিও নানা ধরনের প্রোটোকল পাচ্ছে, তাদেরকে আসলে এমন ঘটনাগুলো থেকে আমি শুধু এনসিপি কে আসলে মেনশন করতে চাই না, কারণ এনসিপি ছাড়াও তো অনেক রাজনৈতিক দল অনেক অপকর্ম করছে বিভিন্ন রকম ব্যানারে, ক্ষমতায় না থেকেও হচ্ছে নানা ধরনের অপকর্ম। তারা মনে করছে যে না আমরা আসলে ক্ষমতার অনেক কাছাকাছি পৌঁছে গেছি, এজন্য শব্দটা ব্যবহার করেছি। আমি বলছি যে হচ্ছে যারা এখন ক্ষমতা
ক্ষমতায় আছে বা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, তাদের কি এমন ঘটনাগুলো থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত কিনা, যে হচ্ছে আমি ক্ষমতাচ্যুত হলে কোনো না কোনো ভাবে তাহলে আমাকেও এই ধরনের পরিণতি ভোগ করতে হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আমরা তো দেখে আসি স্বাধীনতার পর থেকে যারাই হচ্ছে ক্ষমতায় ছিলেন, দুর্নীতি করেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, নানা ধরনের আমরা দেখেছি এটি। তারপর তো কেউ শিক্ষা নেয়নি, বা এখন আসলে তখন নেয়নি, 55 বছর পর স্বাধীনতার পর, তখন কি আমাদের মধ্যে এক ধরনের ম্যাচুরিটি আসবে কিনা, বা এক ধরনের আপনার তো ক্ষত শুকায়নি, আপনি এখনই যদি শিক্ষা না নেন, এখনই যদি আপনার আচরণে পরিবর্তন দেখা না যায়, 2 বছর গেলে ক্ষমতা যখন অধিষ্ঠিত হবেন তখন আপনাকে দেখা যাবে না। একই রকম ভাবে সাবেক প্রধানমন্ত্রী যেমন দেশ ত্যাগ করেছেন, এই যে প্রক্রিয়াটা তার শিখিয়ে দেওয়ার প্রক্রিয়ায় এখন যারা আছে আশা করা যাচ্ছে তারাও অনেকটা তারই কাছাকাছি যাবে, তাদের কর্মকাণ্ড সেটা বলে। মানে ব্যাপারটা হচ্ছে তারা আসলে আপনি যেটি বলছেন খুব ভালো শিক্ষা যে নিচ্ছেন, ব্যাপারটা এরকম একেবারেই না। তাহলে যারা ভবিষ্যতে ক্ষমতা আসবে তাদের জন্য কি বলবেন এইসব ঘটনা থেকে? আসলে শুধরাতে হবে, অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ আপনি যতবারই কাউকে মিথ্যা স্বপ্ন দেখাবেন মানুষ কতবার প্রতারিত হবে, তখন মানুষই কিন্তু আপনার বিচার হাতে তুলে নেবে। এখন যে অপসংস্কৃতি আছে তখন কিন্তু সেটা সংস্কৃতি হয়ে যাবে, যেটাকে আমরা অপসংস্কৃতি বলি, যেটা আমরা এখন সাধারণ জনগণ এখন করছে, অতিষ্ঠ হয়ে গিয়ে করছে, তখন কিন্তু তারা একটা ফিক্সড কালচার পরিণত হবে। কিন্তু অনেকেই তো বলছে, অনেক বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষ বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে সকল কর্মকাণ্ড হয়ে গেছে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী এত ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পরও তাকে আসলে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে জনগণ, যখন ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তারা এই ধরনের মানে কর্মকাণ্ড করার আসলে সুযোগ পাবেন না, সীমিত হয়ে যাবে। একজন দেশ ত্যাগ করেছেন, তাতে তার কি হয়েছে? তিনি টানা 3 মেয়াদে 4 মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। আপনি যদি টানা 3 থেকে 4 মেয়াদে ক্ষমতায় থাকেন, আপনি অনেক দুর্নীতি করেন, আপনি যদি নিজের দেশটাকে ওন না করেন, দেখুন আপনি দুর্নীতি তো তখন করতে পারবেন যখন আপনি আপনার নিজের দেশটাকে, নিজের মাটিকে ওন করবেন না। সুতরাং আপনি নিজেদের মাটিকে ওন না করলে, আপনি অন্য জায়গায় চলে গেলে আপনার আসলে ক্ষতিটা কি হবে? ক্ষতিটা তো কিছু হবে না, রাজনৈতিক দলগুলোর তো ক্ষতি হয় না, ক্ষতি তো জনগণের হয়। সুতরাং জনগণেরই ক্ষতি হবে, জনগণ দুর্ভোগ পোহাচ্ছে, জনগণ দুর্ভোগ পোহাবে। কোনো ইতিবাচক আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আসলে শেষ করতে হবে। দর্শক, বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধ হবে বাংলাদেশ, এবং সেই সাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমরা দেখব, সেই প্রত্যাশা রেখে আজকের মতো নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।